কাছে বাপের বাড়ি বলে কি বাপের বাড়ি যেতে পাবো না, এইরকম কথাবার্তা একটা দুটো মানুষ বলে থাকে যে কাছে বাপের বাড়ি যে পরে কী বা করবি, সবসময় তো মা ঠাকুমাকে দেখতেই পাচ্ছিস। আর বাবা না থাকা কতটা যে কষ্টে সেটা একমাত্র সন্তানরাই বোঝে, বাবা থাকাটা যে কতটা একটা সাহসের কাজ। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং, আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার, ঘড়ির কাঁটায় সকালে 8টা সাড়ে 8টার মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো সকালে টুকিটাকি যা কাজ থাকে সব কিছুই সেরে নিয়েছি। আজকে আমি যাব বাপের বাড়ি, তো সেই কারণে বিশেষ করে আলতা পরতে শুরু করে দিয়েছি। সকাল থেকেই যাব ভাবছি, তো সেই কারণে সকাল থেকে সব কিছু প্রিপারেশন আরম্ভ করে দিয়েছি। ওইদিকে আমি ব্যাগটাও রেডি করে নিয়েছি, এইদিকে এরপরে আলতাটি পরবো, তারপরেই বেরিয়ে যাব। সোনামায়ের পাপা যাবে না, তো মাকে ফোন করেছিলাম যে মা তুমিই না হয় আনতে এসো, তো মায়ের সাথেই যাবো ভাবছি। আর এদিকে সোনামাও এসেছে, বলছে মা আমাকে একটু আলতাটা পরিয়ে দাও। ও এখনও কথা তো বলতে পারে না, তবে ওর ইশারার ভঙ্গিটা ওই রকমই, আমি ওর হয়ে কথাটা বলে দিলাম। তো একটা আবার পিড়েও এনেছে জানেন তো, ও আবার উঁচুতে ছাড়া বসে না, কিছুতেই নিচে বসবে না, যাই কিছু একটি নেবে তারপরে বসবে। এই যে দেখুন পাটা আবার কেমন করে বাড়াচ্ছে। তো আমি বললাম তুমি একটু বসো, আমি আলতাটা পরিনি, তারপরে না হয় তোমাকে পরিয়ে দিচ্ছি। মা ওইদিকে একভাবে তাকিয়ে রয়েছে যে মা আমাকে কখন আলতা পরিয়ে দেবে, ও কত অপেক্ষা করে বসে রয়েছে। তবে আলতাটা যখন আমি পরতে আরম্ভ করেছি, তো সেই কারণে ভাবলাম একেবারে শেষ করি, তারপরে না হয় সোনামাকে পরিয়ে দেবো। এই আলতা পরতে পরতে রেখে দিতে নেই, তো সেই কারণে ভাবলাম আমি আগে পরে নিই, তারপরে না হয় ওকেও পরিয়ে দেবো। আমার যেহেতু কাছেই বাপের বাড়ি, তো সেই কারণে অনেকে আমাকে বলে যে কাছেই তো বাপের বাড়ি, বাপের বাড়ি যেয়ে বা কী করবি, মা ঠাকুমাকে তো দিনরাত দেখতেই পাচ্ছিস। আপনারাই বলুন, কাছে বাপের বাড়ি বলে কি আমার বাপের বাড়ি যেতে ইচ্ছা করে না? আমারও তো মনে হয় দুদিন একটু রেস্ট নিয়ে আসি। আত্মীয় স্বজনদের বাড়িতে খুব একটা বেশি যাওয়া হয় না, যা গেলাম ওই বাপের বাড়ি। শ্বশুর বাড়িতে তো প্রতিনিয়ত প্রতিদিন সারা জীবন কাজ পড়েই রয়েছে, প্রতিদিনের ডেলি রুটিন। সকালে উঠো, বাচ্চা সামলাও, রান্না করো, সারাদিনে টুকিটাকি যা কাজ আছে সব কিছুই করো। তার মধ্যেখানে যদি 2-3 দিন যদি বাপের বাড়ি থেকে ঘুরে আসি, সব মেয়েদেরই ভালো লাগে, সেটা বাপের বাড়ি দূরে হোক বা কাছে হোক, সবাইকারই তো ইচ্ছা করে যে বাপের বাড়িতে যেয়ে কদিন থাকবো। তো একজন দুজন হয়তো এরকম বলে থাকে, কেউ আবার আমার সামনে বলে, কেউ হয়তো আমার পেছনে বলে। তো আমি সবাইকার কথা কিছু কান দিই না, কারণ সোনামায়ের পাপা যখন আমার সাপোর্টে আছে, তো সেই কারণে আমি কারো কথাতেই কান দিই না। স্বামী যখন আপনার পাশে থাকবে তখন কোনো কিছুরই ভয় নেই, নিজের স্বামী যখন আপনাকে সাপোর্ট করবে। তো যাই হোক, এদিকে আমার আলতা পরা হয়ে গিয়েছে, আর এদিকে সোনামাকেও এই মুহূর্তে পরিয়ে দিচ্ছি। ও প্রত্যেকবার যেই আলতা পড়ুক না কেন তার কাছে বসে যায় আলতা পরার জন্য। ও আলতাটা আবার আলতা বলে বুঝে না, ও আবার টুকু বলে। কেউ বলে টুকু পরবে, তাহলে ও একদম সজ্জা চলে আসে যেখানেই থাকুক না কেন। তবে ও আলতা তো পরতে চাই বটে, তবে আলতা পরার সময় না ছোট ছোট পা তো হয়তো সুরসুরি লাগে, তো সেই কারণে পাগুলো একটু কেমন জানি করে। আর আলতাগুলো খুব একটা বেশ ভালো পরানো হয় না, একটু ছড়িয়ে ছিটিয়ে যায়। তো যাই হোক, এইদিকে সোনামায়ের আলতা পরা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আলতাটা পরে ওর গরবটা দেখুন, পাগুলি কেমনভাবে দেখছে। আবার পায়ে কালকে মলও পরে নিয়েছে, তো সেই কারণে পাগুলো একটু বেশিই সুন্দর লাগছে। ওইদিকে সোনা পাপাও ঘুমাচ্ছিল, সোনা পাপা উঠলো, ওইদিকে দিদিভাই ভাতটা নামাচ্ছে, তো উঠে পরেই কান্না করছিল। আমি সোনা পাপাকেও একটা পরিয়ে দিই। সোনা পাপাও মলগুলি পরেছিল, তো কালকে হয়তো ওর মা খুলে দিয়েছে কোনো কারণে, পায়ে আরে হয়তো লাগছিল। তো দিদিভাইকে বললাম আমি আলতাটা পরিয়ে দিচ্ছি, তুই সোনা পাপাকে মলগুলো পরিয়ে দিবি। কোনো বাচ্চা ছেলের পায়ে যদি আলতা পরানো পায়ে ওই মল বা নুপুর পরানো হয়, তাহলে পাগুলি দেখতে যেন আরোই ভালো লাগে। এই মুহূর্তে আমার সব কিছুই রেডি হয়ে গিয়েছে। এদিকে আবার জেঠিমা বলছে একবার আমার কাপড়গুলো ধরে দিবি চল, তুই তো আগে বাপের বাড়ি যাবি, সেরকম কোনো কাজ নেই, তো আমার একবার কাপড়গুলো ধরে দে। আমি কটা মতো কাপড় চিড় দিয়েছি, তো বললাম যে আমার একটু দেরি হচ্ছে, তাড়াতাড়ি নিয়ে নাও। বলছে বাপের বাড়ি এই তো কাছে যাবি, একবার ধরে দিয়ে পরে তারপরেই না হয় যা। তো সেই কারণে ভাবলাম একবার ধরে দিই। মাকে বললাম যে মা তুমি ওইদিকে একটু দেরি করে এসো, কাপড়গুলো একবার ধরে দিই, তারপরে না হয় যাবো। এখন ঘড়ির কাটায় মিনিমাম ওই 9:30 মতো বাজে। এই মুহূর্তে মা নিতে এসেছিলো আমাকে। আমার তো সব কিছুই রেডি ছিল, কাপড়টাই চেঞ্জ করে নিই, সকালে বাসি কাপড় চেঞ্জ করে নিয়েছিলাম, ভাবলাম একেবারে যেয়ে পরে স্নান করে নেব। সকলেই বলছিল একটা নতুন কাপড় পরে যা, তবে এই যা গরম পড়েছে মনে হচ্ছে এইটা পরে চলে যায়, যাই হোক করে যেয়ে পরে না হয় নতুন কাপড় পরবো বাপের বাড়িতে যেয়ে পরে। এবারে সোনা মায়ের পাপাই বাইকে করে দিয়ে আসে আমাকে, তবে এবারে ওর একটু অসুবিধা রয়েছে, বাইকে করে যেতে পারবে না, তো সেই কারণে ও আর দিতে এলো না, মাই আমাকে নিয়ে যাচ্ছে। তো এইদিকে সোনা পাপা আর সোনা মায়ের পাপা দুজনেই দাঁড়িয়ে রয়েছে, দুজনেরই মুখ ভার আমরা চলে যাচ্ছি বলে বাপের বাড়ি।
এসে পরেই সোনামাকে খাবার খাইয়ে সোনামাকে ওইদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও অনেকক্ষণে উঠেছিল, তো আসতে একটু দেরি হলো। ওইদিকে মাকে বলেছিলাম খাবারটা করে রাখবে, এসে পরে খাবারটা খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এইদিকে মা ততক্ষণকে মাছগুলোও ভেজে নিয়েছে। মাকে বলেছিলাম যদি চুনো মাছ পাও আমার জন্য কিনবে, বড় মাছ মোটেও কিনবে না, কারণ বড় মাছ খুব একটা ভালো লাগে না। এই চুনো মাছ গরম গরম ভাজাটা দারুণ ভালো লাগে। তো মা ভেজে পরে হয়তো রান্নাঘরকে আরে বা বাড়তে আরে গিয়েছে। মা আমাকে বলেই গেল যে খেপিকে ঘুম পাড়িয়ে তুই না হয় এদিকে মাছগুলো খেয়ে নিবি। আমাকে ঘুম পাড়িয়ে আমি মিনিমাম আধ ঘন্টা মতো শুয়েছিলাম, তারপরে এই মুহূর্তে উঠে এলাম। এসে পরে এই মুহূর্তে মাছগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, গরম গরমের যে স্বাদ সেটা আর নেই। আর মা হয়তো ওইদিকে বাড়তে গিয়েছিল মাছগুলি ভেজে পরে হয়তো কোনো তরকারি চাপাবে। আর এইদিকে আমি বাটি আরে কোনো কিছুই নিইনি। মা বলছে একটা বাটি করে নিয়ে দিয়ে এবারে ভালো করে খা। মাছগুলো সেই রকম একটা গরম নেই, তো সেই কারণে খেতে খুব একটা ভালো লাগছিল না। ওই অল্প মতো খেলাম, এরপরে একটু জল খেলাম, এরপরে আমি যাব স্নানে। মা অনেকক্ষণই বলছে যে মাছ ভাজাগুলো খা, যে স্নান করে চলে আয়, নাহলে সোনামা উঠে পড়বে, তখন আর স্নান করতে যেতেও পাবি না। মাছ ভাজিটি খেয়ে অল্প পরিমাণে জল খেয়েই স্নান করতে চলে গিয়েছিলাম। আর দেরি করিনি, কারণ গরমও করছিল প্রচণ্ড পরিমাণে। এই মুহূর্তে স্নানটা করলাম, কী যে আরাম লাগলো। তবে স্নান করার 5 থেকে 10 মিনিট পরে আবার যেন সেই গরমটা আবারও ফিরে যায়, সে একই গরম করে। তো প্রথমে আমি স্নান করে পরে আমাদের ঠাকুরথানে প্রণাম করে নিলাম। আর আজকে নতুন কাপড়ই পরেছি, এটা খুব একটা খড়খড়ে নয় জানেন তো, কাপড়টা বেশ নরমই বটে, তো সেই কারণেই পরলাম। তাছাড়া আমি ঘরে যে কাপড়গুলো পরে থাকি ওগুলোই পরতাম যতই বাপের বাড়ি আসি না কেন, কারণ আমার কমফোর্টেবলটা আগে মনে হয়, তাতে যে যা বলছে বলুক, তবে এই শাড়িটা আমার পরে কমফোর্টেবল মনে হয়, তো সেই কারণে বিশেষ করে এই শাড়িটাই পরে নিলাম। আর যে ব্লাউজটা পরেছি এটাও বেশ আরামদায়ক জানেন তো। আর স্নানটা করে পরে আমি বাথরুমে কাপড়গুলো রেখে দিয়ে চলে গিয়েছিলাম, নতুন শাড়ি তো সেই কারণে বাড়িতে যেয়ে মাকে ভালো করে প্রিন্ট করে পরিয়ে দিতে বললাম। আমি প্রিন্ট করে ভালোভাবে শাড়ি একা পরতে পারি না। আর এইদিকে মাদের তাড়াগুলো আবার দেখছি এই দিক ওই দিক রয়েছে, সোজা নেই, একটা এই সোজা একটা এর উপরে। তো সেই কারণে একটু কনফিউজ হচ্ছিলাম যে কোন দিকে মিলবো রে বাবা। মা আমাকে বললো তুই রেখে দে, আমি না হয় মিলে দেবো পরে। তো ভাবলাম যে এসে পরে তো কোনো রকম ভিডিও শ্যুটই করিনি, ভিডিও শ্যুট কীভাবে করব, তো সেই কারণে ভাবলাম যে না না আমি না হয় মিলে দিচ্ছি, আপনার সাথে ছোটো একটা ভিডিও শ্যুটও করে নিতে পাবো আর আপনার সাথে শেয়ারও করতে পাবো। তো এই যে ব্লাউজটা ভাবলাম এই তারটাতে দেবো, তবে আর হচ্ছিল না, ওই যে এই দিক ওই দিক রয়েছে না তারগুলি। আমাকে এসে এক জোড়া জুতো দিয়ে দিয়েছে, ওই যে এই নতুন জুতোগুলো তুই যতদিন আছিস পরে পরে আমার একটু লুজ করে দিয়ে পরে যাবি। মায়ের পাটা আমার পায়ের থেকেও একটু ছোট, তো সেই কারণে আমার একটু টাইটই হচ্ছে। মা বলছে তুই পর, তাহলে একটু লুজ হয়ে যাবে, তাহলে আমার পরতে বেশ ভালো লাগবে। এই কিছুদিন আগেই মেজদির বাড়ি গিয়েছিল, 2 দিন আগেই, কানটা দেখাতে আপনাদেরকে তো বলেইছি। তো তখনই মেজদির বাড়ির থেকেই এগুলো নিয়ে এসেছি। আর জুতোগুলো এতটাই নরম কি বলবো, আর খুব একটা দামও নয়। মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো 120 টাকা মতো নিয়েছে। 120 টাকার মধ্যে জুতোগুলো ভীষণই কমফোর্টেবল। আপনারা হয়তো বলবেন যে তুমি কি মায়ের বাড়িতে যে ফুড ব্লগার হয়ে গিয়েছো, সেই থেকে শুধুমাত্র ওই খাবারের ভিডিওই দেখাচ্ছ। না গো, আমি ফুড ব্লগার হয়নি, কিন্তু এসে পরে সেরকম তো কোনো কিছুই কাজও করছি না যে আপনাদের সাথে শেয়ার করব। তো সেই কারণে কখন কি খাচ্ছি কখন কি করছি শুধু সেগুলোই শেয়ার করছি। এই মুহূর্তে সোনামা উঠে গিয়েছে, তো মা উঠে পড়ে তেলটা মাখিয়ে দিয়েছে, বললো তেলটা একটু ভিজুক তারপরে না হয় স্নান করিয়ে দেবো। তো মা ওইদিকে এঁচোড়ের তরকারিটা করলো, বললো স্নান করে এসে শুধু জলটা খাস না, এঁচোড়ের তরকারিটা একটু খা, তারপরে না হয় জলটা খাবি। এই বাপের বাড়ির মায়ের মেয়েদের নিয়ে আর এই মেয়ের ছেলে মেয়ের নিয়ে যত চিন্তা। আমার মায়ের 4টে মেয়ে রয়েছে, আমরা 4 বোন আর 4টে নাতি নাতনি, এই 8 জনাকে নিয়ে মায়ের এত টেনশন। অল টাইম আমাদেরকে নিয়েই শুধু চিন্তা করে, তোরা ভালো থাকবি, তোরা সুখে থাকবি, তবে আমিও ভালো থাকবো। আমরা ভালো থাকি, কিন্তু ওর ভালো নিয়ে হয়তো মা কোনো দিনই চিন্তা করে না। বাপের বাড়ির মারা একটু এমনিই হয়ে থাকে। তো যাই হোক, ওইদিকে আমি এঁচোড়ের তরকারিটা খেয়ে পরে এইদিকে চলে এসেছি এই জল ট্যাঙ্কিটা বার করার জন্য, কারণ মা আর এইটা খুব একটা ব্যবহার করে না। আর ওই ফিল্টারগুলো থাকে, ওই ফিল্টারগুলো অনেকটাই নোংরা হয়ে গিয়েছে, মা আবার ওইটা পরিষ্কার করতে ভয় পায়। মা আমাকে অনেক দিনই বলছিল যে খেপি ফিল্টারগুলি পরিষ্কার করে দিয়ে আসবি, তাহলে ফিল্টারটা লাগাতে পাবো, তাহলে জলও খেতে পাবো। তবে আমার সময় হচ্ছিল না জানেন তো। তবে আজকে এসে পরেই আমার মনে পড়লো হঠাৎ যে মা তুমি যে বলছিলে ট্যাঙ্কিটা পরিষ্কার করতে হবে, আমাকে না হয় বার করে দাও। তো খাটের তলাতে ছিল, আমিই বার করে নিলাম। প্রচণ্ড পরিমাণে ধুলো বসেছে,
আর যেহেতু ফিল্টারটাও পরিষ্কার করতে হবে, তো সেই কারণে একেবারে কলপাড়াতে নিয়ে চলে এলাম। একেবারে ভালো করে পরিষ্কার করে যাব। আর উপরে যে ঢাকনাটা রয়েছে ওইখানে ধুলোর স্তরটা একটু বেশি পরিমাণে বসেছিল, তবুও প্লাস্টিকে করেই মোড়া ছিল। আর বার করেই দেখলাম বাবারে ফিল্টারটা যা নোংরা হয়েছে, এইটা পরিষ্কার করতে একটু বেশিই টাইম লাগবে। এই ফিল্টারগুলো না যদি একবার পড়ে যায় ভেঙে যাওয়ার ভয় রয়েছে। আর এই ফিল্টারগুলো এরপরে চেঞ্জও করতে হবে। অনেক দিনই কেনা হলো। আমার বিবাহিত জীবনের মিনিমাম 1 থেকে 1.5 বছর পরে আমাদের জীবন থেকে আমাদের বাবা ছেড়ে চলে গিয়েছে। বিশেষ কিছু একটা রোগ হয়েছিল, তো সেই কারণে বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছে। তো সেই থেকেই এই কাজগুলো মা খুব একটা করতে পারে না। এই সব কিছু কাজ বাবাই বেশিরভাগ করতো। এই ফিল্টারের কাজটা বিশেষ করি, কারণ এই ফিল্টারটা না ভেঙে যাওয়ার ভয় থাকে। তো সেই কারণে মা খুব একটা সাহস পায় না। আর বাবা তখন করতো, আমরাও খুব একটা কেয়ার করিনি কীভাবে করতো না করতো। আমাদের মাথার উপরে বাবা ছিল, তখন খুব একটা টেনশন নিয়ে এইসব কাজগুলোর দিকে, যে কোনো কাজের দিকেই বলুন, মাথার উপরে বাবা থাকা একটা কতটা যে দায়িত্বের, সেটা একটা মেয়ে বা ছেলেই বুঝে। একটা মেয়েরই বলুন বা একটা ছেলেরই বলুন, একটা বাবা থাকার যে কতটা ভালো, কতটা যে আশা, সে মাত্র একটা যার বাবা না থাকে সেই অন্তত বুঝে। তো যাই হোক, প্রথমে বুঝতে পারছিলাম না যে কিভাবে খুলবো না খুলবো। হলো এই ফিল্টারগুলো পরিষ্কার করা হয়নি, তো সেই কারণে নাটগুলো একটু বেশি পরিমাণে এঁটে বসে গিয়েছিল। একটু প্রেশার দিলাম, তারপরেই খুলে গেল। এই যখন খুললাম তখন বললাম ও বাবা এই সহজ। আর এই যে দেখুন ফিল্টারটা কতটা পরিমাণে নোংরা বসেছে, এটাকে ভালো করে পরিষ্কার করতে হবে, তারপরে যে জলটা বেরোবে। তাছাড়া এই নোংরাটার কারণে জল দিচ্ছিল, তবে ফিল্টার থেকে জল পড়ছিল না। তো যাই হোক চলুন এরপরে একে একে ফিল্টারটা পরিষ্কার করে নিই। এসে পরে এই যে কাজটা করতে পেরেছি, এইটাতেই আমার মনটা অনেকটা তৃপ্তি হয়েছে জানেন তো, যে না ফিল্টারে জলটাও অন্তত খেতে পাবো। আমার থেকে বিশেষ করে সোনামায়ের কথাটা ভেবে বেশি ভালো লাগছিল। আর মা সোনামায়ের জন্য বিশেষ করে বলছিল যে তোদেরকে ফুটন্ত জল খাওয়াতে হবে না, এই গ্রীষ্মকালে গরম জলটা খেতেও খুব একটা ভালো লাগে না, আর শরীরটা একটু খারাপ হয়। তো সেই কারণে মা বলছিল আমাদের বাড়িতে ফিল্টার রয়েছে, তাহলে ফিল্টারে জল না হয় খাওয়াবি। এই যে অনেকক্ষণ ঘষাঘষি মাঝামাঝির পরে এই যে পরিষ্কার হয়েছে। তো যাই হোক চলুন, আর একটা নোংরা রয়েছে, ওইটাও না হয় একেবারেই পরিষ্কার করে নিই। দুটো মতো একেবারেই পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন দুটোই ভালো মতনই পরিষ্কার হয়ে গিয়েছে। এর থেকে পরিষ্কার করার ক্ষমতা আমার কিন্তু নেই। আর এর থেকে ঘষাঘষি করছিলাম মাঝামাঝি, তাও কিন্তু পরিষ্কার হচ্ছিল না। এর থেকে পরিষ্কার আর হবে না। তো যাই হোক চলুন এরপরে এগুলো সেটিং করে নিই জায়গা মতো। ফিল্টারগুলি যে সেটআপে লাগানো ছিল ওইটা ভালো করে একটু পরিষ্কার করে নিই। ওই ফিল্টারগুলি যে জায়গাটায় লাগানো ছিল ওগুলো একটু মানে সে মোর্চের মতো পড়ে গিয়েছিল, ওগুলো একটু ওই তারের ছোপাটাই করে ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপরে ফিল্টারগুলি জায়গা মতো লাগিয়ে দেবো। এই ফিল্টার খোলার থেকে লাগানোর কাজটা মনে হচ্ছে একটু বেশি কঠিন, কারণ ওই ফিল্টারটা ছেড়ে দিলেই পড়ে যাবে। তো আর এদিকে নাটটা অল্প পরিমাণেই বেড়েছিল, যে আমি ধরবো তারও উপায় ছিল না। তো একটুকু ভয় ভয় করেই লাগাচ্ছিলাম। এই কাজটা একটু সাবধানে করতে হবে, না হলে ফিল্টারটা একটু পড়ে যাওয়ার ভয় আছে। থেকে যদি কোনো কিছু কাজ করা হয় তাহলে সেই কাজটা সফল হবেই। আমি প্রথম থেকে একদম মন থেকে এই কাজটা করেছি। তো সেই কারণে কোনো কিছু কিন্তু অসুবিধা হয়নি, সব কটা একদম ভালো করেই করতে পেরেছি। আর আমি এই ফিল্টার পরিষ্কার করাটা সাকসেস হয়েছি। ভেবেছিলাম যে পারবো না, তবে না, সব কিছু একদম সেটিংও ভালো করে করে দিয়েছি। তো যাই হোক চলুন এবারে বাড়িকে নিয়ে যাই, একেবারেই সেটিংটা করে দিই। তো একটা টুলের উপরে এটা আগে থাকতো, ওই টুলটিতে আবার মা এখন সোনামাকে বসিয়ে স্নান করায়। তো মাকে বললাম তুমি না হয় অন্য টুলে বসিয়ে স্নান করাবে, আগে এই ফিল্টারটা তো সেটিং করি, তাহলে সোনামাই জলটা ভালো পরিমাণে খেতে পাবে। সোনামাকে এখন আমি যেহেতু ফুটন্ত জল খাওয়াই, তো সেই কারণে এই ফিল্টারে জলটা খাওয়ালেও কোনো অসুবিধা নেই, কারণ ফিল্টার হয়েই জলটা বেরোবে। তো এই যে এই টুলটির উপরে রেখে দিলাম। এরপরে এক বালতি করে জলটা দেব, যেহেতু এই স্তরটা অনেকটাই বড় রয়েছে আর বালতিটা যেহেতু ছোট, তো সেই কারণে 2 বালতি মতো দিলাম। আর এই যে 3 বালতি মতো আনলাম। এই জলটা পুরোটা লাগবে না, ওই আধ বালতির মতো লাগলো। আর এইসব কাজ করতে কী যে ভালো লাগে, এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে আমার বেশ ভালো লাগে। তো যাই হোক এই বালতির জলটা ওই সাইডে একটা থালা ঢাকা দিয়ে রেখে দিই, ফিল্টারের জলটা শেষ হলে বালতির জলটা দিয়ে দিতে পাবো। এখন ঘড়ির কাটায় মিনিমাম ওই 1-1.5টা মতো বাজে। মাঝে এসে পরেই আমি অল্পখানি মুড়ি খেয়েছিলাম, কলাই সিদ্ধ করেছিল মা, তো সেই কারণে এখনও পর্যন্ত খিদে পাইনি। আর মাঝে ওই যে টুকিটাকি মাছ ভাজা খেলাম, এঁচোড়ের তরকারি খেলাম, তো সেই কারণে না খিদেটা মন্দে পড়ে গিয়েছে। আর সোনামাকে এই মুহূর্তে খাইয়ে দিয়েছি। ও মাঝে যেহেতু একবার ঘুমিয়েছে, তো সেই কারণে ওর চোখেও আর ঘুম নেই। মা আরে বাদাম ছাড়াচ্ছে, মাদের সাথে দুষ্টুমি করছে। কেউ না ওই 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 কি হচ্ছে? ভাত খেয়ে গো বাদাম খায়?
পেটে ব্যথা করবে না? ওগুলো নয়, এগুলো আমাকে দুটি দাও, এগুলো বাদামগুলো আমাকে দুটি দাও, এই বাদামগুলো কুটে দাও আমাকে দুটি, আমাকে দাও, এই বাদামগুলো কুটে না। দাও আমাকে, দেবে না? দাও, ওর কাছ থেকে দেবে না। নাই দাও, নাই, দাও 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 দাও। একটু দিয়ে দাও, মাকে একটু দিয়ে দাও। নিজে খেতে ব্যস্ত। শোনো, মাকে একটু দিয়ে দাও। হ্যাঁ, দাও। অবালি একটিখানি বাদাম দিয়েছে গো, আর দেবে না? আর দেবে না? আরেকটু দিয়ে দাও। আর একটি, এটা রয়েছে। অত খেও না বাবা, পেটে ব্যথা করবে তো। হ্যাঁ গো, পেট কই, পেট ওইটা। পা কই, পা কই, শোনো পা কই, শোনো পা কই। ও এখন বাদাম খেতে ব্যস্ত। এই দেখ, দেখ ওইটি বলে গেল, এই দেখ। অনেকক্ষণ থেকেই বলছিল যে খেপিয়ে পরে খাবারটা খেয়ে নে দুপুরের, অনেকটাই তো দেরি হচ্ছে, 2টোর মতো বেজে গিয়েছে। তো মার যেহেতু বাদামটা ছাড়া ছিল, মাকে বললাম ওগুলো কমপ্লিট করো, পরিষ্কার করো, তারপরে না হয় একেবারে সবাই মিলে বসে পড়বো। তো ওইদিকে বাদাম ছাড়ানো আর সব কমপ্লিট হয়ে গিয়েছে, এদিকে দুপুরের খাবারটাও খেতে বসে পড়েছি। দুপুরে খাবারের মধ্যে ছিল শাক, আর আমার প্রিয় সব থেকে এই ছোট মাছের একদম সে গোদা পাড়না যেটাকে বলে, আর এঁচড় আলু তরকারি আর টমেটোর চাটনি। তো কটা তরকারি আমার ফেভারিট। আর শাকটা মাকে বলেছিলাম একটু বেশি করে রসুন দিবে, আমার বেশি করে রসুন দিলে শাক একটু খেতে বেশিই ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।